আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে সমর্থকদের সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি, উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। লুটেরাদের জব্দ অর্থ ও শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন, পাচার টাকা দেশে আনতে 4 থেকে 5 বছর লাগবে মনে করেন গভর্নর। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আবারও বললেন তারেক রহমান। ক্রীড়া সহ সব ক্ষেত্রের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও নেটিজেনদের প্রতিক্রিয়া। এবং বর্ণিল আয়োজনে চলছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর। সঙ্গীতের মহা উৎসবের নাম ঘোষণা হবে সেরা কণ্ঠ বিজয়ীদেরও। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কক্সবাজার থেকে পায়ে হেঁটে একরামুল হাসান শাকিলের এভারেস্ট জয়ের রেকর্ডের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে মঙ্গলবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। পঞ্চম দিনের মতো দিনভর অবস্থান কর্মসূচি পালনকালে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছে সমর্থকরা। মাসুর শাকিল জানাচ্ছেন। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। সকাল 10টা থেকে মিছিল নিয়ে ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে আসতে থাকে। দুপুর হতে হতে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপশাহ মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। বিকাল 4টা পর্যন্ত অবস্থান নেয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। আদালতের রায় মেনে নিয়ে আপনারা জননেতা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইশরাক হোসেনকে শপথ পাঠ করান এবং দায়িত্বভার দিয়ে দেন। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব। সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এনসিপি নেতা সার্জিস আলম অবৈধ নির্বাচনের মেয়র হয়ে ইশরাককে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা না দেওয়ার আহ্বান জানান। তবে তার স্ট্যাটাসে করা মন্তব্যে ইশরাক বলেছেন, আদালত নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার প্রমাণ আছে। তিনি জাতিকে পুরো বিষয়টি জানাবেন বলেও লিখেছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। লুটেরাদের জব্দ করা অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে ব্যয় করা হবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, লুট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগবে। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। বিদেশে পাচার হওয়া অর্থ কি করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক। সভায় সবাইকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আলাদা তহবিল করে এই অর্থ ব্যয় করা হবে। তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, এগুলোকে কিভাবে আমরা
জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, একাধিক দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ হয়েছে, সেসব দেশ অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে। বিদেশে পালিয়ে যাওয়াদের কি পরিমাণ অর্থ সরকার জব্দ করেছে, এমন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,750 কোটি টাকা আর কি। বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে $164.03 মিলিয়ন। স্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অর্থ ফিরিয়ে আনা, জব্দ করা অর্থ গ্রাহক ও ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়া সহ এ সংক্রান্ত সব সিদ্ধান্ত হবে আইনের মাধ্যমে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করে একটা জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে, এখন দেশটাকে গড়তে হবে। লন্ডনে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে রাজনীতিবিদ সহ সবাই মিলে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনাও জানান তিনি। এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 22 মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, ফ্যাসিবাদী সরকারকে নুসরাত সহযোগিতা করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন, হয়রানির উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে বিব্রতকর ঘটনা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা, মামলা থাকার কারণেই নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। সরকার পরিবর্তনের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে মামলার আসামি হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলায় রোববার তাকে গ্রেপ্তার করা হয় বিমানবন্দর থেকে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ফেসবুকে সরব হয়েছেন সংস্কৃতি উপদেষ্টাও। তার ধারণা, ওভার নার্ভাসনেস থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে, যা সমর্থনযোগ্য নয়। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরকারের একজন উপদেষ্টার মন্তব্যের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। সাংবাদিকরা জানতে চান ঢালাও মামলায় নিরপরাধ মানুষকে হয়রানির বিষয়ে। চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াও এর শিকার হলেন কিনা সে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন, স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। মামলা না থাকলেও আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দর থেকে
কেন ফেরত পাঠানো হয়েছিল তাও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। পলিসির মতো যেটা যারা পড়ে তাদের। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন চিত্রজগতের অনেকেই। সমালোচনায় মুখর হয়েছেন অনেক নেটিজেন। আক্তার হোসেন জানাচ্ছেন। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনয় শিল্পী ও নির্মাতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। জুলাই অভ্যুত্থানের পক্ষে সক্রিয়রাও ব্যক্তিগত মতামত জানাচ্ছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আজমেরি হক বাঁধন উদ্বেগ জানিয়ে লিখেছেন, যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজের হতাশার কথা জানিয়ে অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন কি দোষে একজন শিল্পী আজ এইভাবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, উনি একজন অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এটাই ওনার কাজ। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম নয়। উনি রাজনীতি সচেতনও না এবং কোনো রাজনীতি করেনও না। তিনি প্রশ্ন রাখেন, বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কী হবে। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, এদেশে শিল্পীদের কদর নেই। নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য আর আজগুবি অভিযোগে নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না। ঢালাও গায়েবী মামলা বন্ধেরও আহ্বান জানান তিনি। র্যাপার মাহমুদ হাসান তাবিব লিখেছেন, এই গ্রেফতার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তী সরকারকে হেয় করবে। নুসরাত ফারিয়ার গ্রেফতারে সরব রাজনৈতিক অঙ্গনের সদস্যরাও। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে এখন নুসরাত ফারিয়াকে গ্রেফতার, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বর্ণিল আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে চলছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর। সেখানে আছেন জাকিয়া আক্তার, যাচ্ছি তার কাছে। জাকিয়া, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? নবনীতা, আপনি যেমনটি বলছিলেন, আর মাত্র 8 মিনিট পর শুরু হয়ে যাবে 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। জমকালো যে আসরটি, সেই আসরটি আপনি জেনে থাকবেন যে সঙ্গীতের সুস্থ ধারার যে চর্চা, সেই চর্চাকে উৎসাহ দিতেই প্রতি বছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড হয়ে থাকে। এবার যেটি হচ্ছে সেটি হচ্ছে 19তম পর্ব। আমরা এখন প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে রয়েছি এবং এখানে সব নামি দামি যত সঙ্গীত শিল্পীরা আছেন, সুরকার, পরিচালক থেকে শুরু করে সবাই এসে উপস্থিত হয়েছেন এবং এবারের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরে আজীবন সম্মাননা দেওয়া হবে 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে এবং এছাড়া 18টি ক্যাটাগরিতে বিভিন্ন সঙ্গীতের 18টি ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হবে বিভিন্ন সঙ্গীতাঙ্গনের শিল্পীদেরকে এবং এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা রয়েছে এবং বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানমালা দিয়ে এবারের 19তম আসরটি সাজানো হয়েছে এবং চ্যানেল আই প্রতি বছর এই মিউজিক অ্যাওয়ার্ডটি জমকালো আয়োজনে পালন করে থাকে এবং সঙ্গীতে যারা কাজ করেন তাদেরকে উৎসাহ দিতে প্রতি বছরে এই অনুষ্ঠানটি তারা করে থাকেন এবং কিছুক্ষণের মধ্যে এই প্রোগ্রামটি শুরু হয়ে যাবে এবং সেই প্রোগ্রামটি নিয়ে সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন। নবনীতা, ধন্যবাদ আপনাকে। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার। বিরতির পর আমন্ত্রণ আরও একবার।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার শনাক্ত হয়েছে, যা ইতিমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে 82 বছর বয়সী বাইডেন শারীরিক নানা উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্যান্সার গবেষণা ও তহবিল সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের মতে এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত হয়। এটি খুব দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই ক্যান্সার হরমোন সংবেদনশীল। এর অর্থ হলো এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে। ক্যান্সার শনাক্তের খবর প্রকাশ হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে বাইডেনকে সমর্থন ও সহানুভূতি জানানো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের সাম্প্রতিক রোগ নির্ণয় সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত। এবারে আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 23শে মে শুরু হচ্ছে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলা চলবে 26শে মে পর্যন্ত। বইমেলার প্রস্তুতি, কর্মসূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। বইমেলার আহ্বায়ক এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, কো চেয়ারপারসন ডক্টর নজরুল ইসলাম এবং অন্যরা। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক সাদাত হুসাইন বইমেলা উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মার্কিন বন্ধু ফিলিস টেইলর। বইমেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশক, লেখক, কবি ও সাহিত্যিকদের আমন্ত্রণ ঘটবে বলে জানিয়েছেন, আশা করছেন আয়োজকরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করার রেকর্ড করলেন বাংলাদেশের একরামুল হাসান শাকিল। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এভারেস্টের শিখরে পৌঁছতে তার সময় লেগেছে 84 দিন। সোমবার সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গে চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল। এভারেস্ট জয় করা 7ম বাংলাদেশে তিনি। দুপুরে ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে একরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা জানিয়েছেন, শাকিল সামিট করে সুস্থ আছেন, ক্যাম্প 4-এ নেমে এসেছেন। তবে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য দেয়া যাচ্ছে না। 25শে ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে হেঁটে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন একরামুল হাসান শাকিল। তিনি অভিযানের নাম দেন C2 সামিট। শাকিল পর্বতারোহণের প্রাথমিক এবং উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে। 2023 সালে হিমালয় পর্বতমালার গ্রেট হিমালয়ান ট্রেইল নামে পরিচিত দুর্গম পথ হেঁটে নেপালের পূর্ব থেকে পশ্চিমে পৌঁছে আলোচনায় আসেন শাকিল। পাহাড়ের ওই পথের দৈর্ঘ্য 1700 কিলোমিটার। এবারে কৃষি সংবাদ। আবহাওয়া ভালো থাকায় এবার মেহেরপুরে বোরো ধানের ভালো ফলন হয়েছে, তবে চাষে খরচ বেশি হওয়ায় প্রতি মণ ধানের দাম 1500 থেকে 1600 টাকা করার দাবি জানিয়েছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু এবং মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে সরকার। সে সময় পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায় সহ যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা। এটা আমাদের ন্যায্য হিস্সা, কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। ডিসি সাহেবদেরকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বছর যে কটা বালুমহল ইজারা দেওয়া হয়েছে তার বিপরীতে সরকার 250 কোটি টাকাও পুরা পায়নি। তো 250 কোটি টাকার জন্য সরকার আসলে বালুমহলগুলো এইভাবে ইজারা দেবে নাকি নদীর নাব্যতা যেহেতু সরকারের দায়িত্ব, সরকার আস্তে আস্তে এঙ্গেজড হবে, কারণ এই সমস্ত যন্ত্রপাতি তো সরকারেরই আছে, সেটা করবে। তাহলে লোকেও কম দামে বালু পাবে, নদীর পরিবেশও রক্ষা হবে, আশেপাশের মানুষও রক্ষা পাবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
2025-2026 অর্থবছরে জাতীয় বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন ওয়াশ খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে পিপিআরসি, ওয়াটার এইড সহ কয়েকটি বেসরকারি সংস্থা। সব নাগরিকের জন্য বৈষম্যহীন ও সমতা ভিত্তিক ওয়াশ সেবা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসব দাবির বিষয়ে কথা বলেন অর্থনীতিবিদ ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জেলুর রহমান। তিনি বলেন, ওয়াশ সেবা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক উন্নয়ন টেকসই করে। জলবায়ু সহনশীল পেশা নির্বাচন ও উদ্ভাবনী ওয়াশ সমাধানের মাধ্যমে পরিবেশগত অবক্ষয় রোধ করে। সংবাদে সময় হলো আবারও বিরতির, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। 1000 কোটি টাকারও বেশি ব্যাংক ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুদক। মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ করেছেন মামলার বাদী দুদক কর্মকর্তা এনামুল কবির রূপম জানাচ্ছেন। দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের অর্থ লুটের অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে ব্যাংক ঋণের 1100 কোটি টাকা আত্মসাতের নতুন অভিযোগ আনল দুর্নীতি দমন কমিশন। দুদক বলছে, অনেকের সঙ্গে যোগসাজশ করে ভুয়া কাগজপত্র ও অবৈধ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ঋণের সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন ওই ব্যবসায়ী। সাফরান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব, বাস্তবে যার অস্তিত্ব নেই, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাস ভঙ্গ করে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগে এস আলম সহ 31 জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন হয়েছে। আমাদের যে 2টি মামলা অনুমোদন হয়েছে, সেই 2টি মামলায় 1100 কোটি টাকার মতো আত্মসাৎ করা হয়েছে। দুদকের দায়ের করা 2 মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক এমডি, ডিএমডি, ইভিপি সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর কোনো ম্যান্ডেট নেই। তারা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে তাও জানে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, রোডম্যাপ ঘোষণা করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর ছিল অন্যতম কাজ, কিন্তু তা বাদ দিয়ে আর সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। মিয়ানমারকে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশ কি ফ্রন্টলাইন স্টেট হওয়ার শঙ্কায় পড়েছে কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। রিজভি নেওয়াজ জানাচ্ছেন। লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাংলাদেশের অর্থনীতি 2025-26 নীতি সংস্কার ও জাতীয় বাজেট শিরোনামে সংলাপ। মূল প্রবন্ধে সরকারকে সতর্ক করে ডক্টর দেবপ্রিয় বলেন, অর্থনীতিতে স্বস্তি না থাকলে বাকি সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। আপনারা মনে করে দেখেন, যখন একটু টাকার দাম ঠিক হলো, আমাদের মূল্যস্ফীতি একটু ঠিক হলো, তখনই যখন একটু স্বস্তির মধ্যে আসলো মধ্যবিত্ত, তখনই আলোচনা শুরু করলো কি 5 বছরের জন্য সরকার। দেখেন কিরকম দাঁড়ায় যে আপনি অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে অন্যান্য যে সংস্কার করছেন ওইটা আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এইটার ফলে। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইন্টিরিয়াম গভর্নমেন্টের কিছু লিমিটেশন আছে এবং এরা কোনো ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করছে। আগামী দিনের সার্টিনিটি কোথায় যাচ্ছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এই মুহূর্তে কেউ যাচ্ছে না আমরা কোথায় যাচ্ছি। বাংলাদেশের আগামী দিনে এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, আগামী দিনে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে, এই বিষয়গুলো তো সকলের জন্য কাজ করছে। এইখানে কিন্তু আমরা কোনো সার্টিনিটি দেখতে পাচ্ছি। আমরা সব কিছুকে বাইপাস করে হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, এখানে কি করতে চাচ্ছি, এটা তো ইটস নট অন। এটাকে দেশটাকে সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে, এবং সিগন্যাল হচ্ছে কি দেশটা একটা অনিশ্চয়তার দিকে চলে যায়। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি অনিয়ম লিপিবদ্ধ করে প্রকাশিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা বিপ্লবের মাধ্যমে আসা সরকারের কাছে প্রত্যাশা এবং না পাওয়ার হতাশা তুলে ধরেন। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার খেলার খবর।
ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে সমর্থকদের সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। লুটেরাদের জব্দ অর্থ ও শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন। পাচার টাকা দেশে আনতে 4 থেকে 5 বছর লাগবে মনে করেন গভর্নর। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আবারও বললেন তারেক রহমান। ক্রীড়া সহ সব ক্ষেত্রে উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও নেটিজেনদের প্রতিক্রিয়া। এবং বর্ণিল আয়োজনে চলছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসর। সঙ্গীতের মহা উৎসবে নাম ঘোষণা হবে সেরা কণ্ঠ বিজয়ীদেরও। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।